প্রধানমন্ত্রী তারেক রহমানের কি ভারত সফরে যাওয়া উচিত হবে? এবং সেখানে তারা এমন বিস্ফোরক তথ্য দিচ্ছে যে ভারত থেকে যে আমন্ত্রণ পত্রটা এসেছে তারেক রহমানের কাছে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার, সেই আমন্ত্রণ পত্রটাতে নাকি একবারও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় নাই, তাকে উল্লেখ করা হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুগে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রকম রাগঢাক করার প্রবণতা একেবারেই নেই। মানে তাদের যা চাওয়া, তাদের যা পেতে হবে সেটা একেবারে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেওয়াটাই একরকমের তারা তাদের নিজস্ব একটা প্রথায় পরিণত করেছে। কাজেই তারেক রহমানকে যে ভারত সফরে যেতে হবে, মানে ভারতের সঙ্গে যে শীতল সম্পর্ক চলছে সেটা ভাঙতে যে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকেই আগ বাড়িয়ে যেতে হবে, এ বার্তাটা প্রথম সার্জিও গোর ঢাকা আসার আগেই ম্যানিলায় যখন আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর রহমানের সঙ্গে দেখা হয়েছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোরের, তখনই তারা এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। ম্যানিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে খুব শিগগিরই ভারত সফরের বিষয়ে উদ্যোগী হতে হবে বাংলাদেশকে, এবং বাংলাদেশকেই উদ্যোগ নিয়ে ভারত, যেই ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, এই বঙ্গোপসাগর অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে মনে করে, সেই ভারতের সঙ্গে বাংলাদেশকে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যেতে হবে। এবং তার পরপরই দেখবেন 22শে জুলাই ওই বৈঠক হলো ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। তার পরপরই 23শে জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন যে ভারতের প্রধানমন্ত্রী মোদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। মানে মোদ্দা কথা, আগামী সেপ্টেম্বরে 12-13 সেপ্টেম্বর ওই ব্রিক্স সম্মেলনের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর পরপরই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বরাতে সে খবর ভারত বাংলাদেশ সব সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল যে ভারত সফরের আমন্ত্রণ এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। কারণ এই আমন্ত্রণটুকুর জন্য গত কয়েক মাস ধরেই বাংলাদেশ অপেক্ষা করছিল। কারণ প্রধানমন্ত্রী মোদি সেই ফেব্রুয়ারি মাসে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এসে যোগ দিলেন, তখন প্রধানমন্ত্রী মোদি কিন্তু তার হাত দিয়ে একটা ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন, যেই চিঠিতে তিনি একটা উষ্ণ আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে। সেখানে তিনি বলেছিলেন যে স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানকে নিয়ে আপনি আপনার একটা সুবিধাজনক সময়ে ভারত সফরে আসুন, আমরা অধীর আগ্রহে আপনাকে এবং আপনার পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছি। কিন্তু তখন তো তারেক রহমানকে একটা অন্যরকম প্রধানমন্ত্রী চরিত্রে দেখবার প্রত্যাশা ছিল ভারতের প্রধানমন্ত্রী, মানে ভারত সরকারের। কারণ ভারত যুক্তরাষ্ট্রের সমর্থন এবং এক রকমের উৎসাহিত তারেক রহমানের ডিসেম্বরে দেশে ফিরতে পারা এবং তারপর জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের দাপট উতরে একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারা। তখন থেকেই অনেকেই বিশ্লেষক, যারা ভারতে আন্তর্জাতিক বিশ্লেষক, ভারতের বিশ্লেষক, বাংলাদেশের অনেক বিশ্লেষকও বারবার মনে করাচ্ছিলেন ভারত সরকারকে যে প্রধানমন্ত্রী মোদি এবং ভারত সরকার একটু আগে আগে বেশি উৎসাহ দেখাচ্ছে কিনা তারেক রহমানকে, এবং বেশি এক রকমের আবেগ দেখিয়ে ফেলছেন কিনা, বেশি প্রত্যাশা করছেন কিনা যে তারেক রহমান একটা ভারতের বন্ধু প্রধানমন্ত্রী হয়ে উঠবেন বা ভারতের বন্ধু সরকার গঠন করবেন বাংলাদেশে, এই প্রত্যাশাটা কতটা যুক্তিযুক্ত। কারণ এই তারেক রহমানের সময়েই তো, মানে তার মা খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, কিন্তু এই তারেক রহমানের এক রকমের ভীষণ রকমের সংশ্লিষ্টতায় যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ঢুকতে
বুঝতে পেরেছিল বাংলাদেশের প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় ভারত সরকার সেটা ভুলে যাচ্ছিল কি করে, এসব মনে করানো হচ্ছিল বটে। কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং এই যে একটা তরুণ দল বাংলাদেশে তৈরি হয়েছে, যারা কথায় কথায় সেভেন সিস্টার্স ছিনিয়ে আনার কথা বলে, ভারতের বিরুদ্ধে 50 লাখ তরুণ তৈরি আছে গাজওয়াতুল হিন্দের জন্য, এসব হুমকি দেয়, তাদের একরকমের দাপটের মুখে ভারতের তারেক রহমানের ওপর ভরসা করা ছাড়া আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে কোনো উপায় ছিল না। কিন্তু এই তারেক রহমান ক্ষমতায় এসেই তিনি কিনা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, মানে ভারতের প্রধানত যেই দাবিগুলো, যেই আলাপ আলোচনা দর কষাকষিগুলো ছিল নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে, তার একটা ছিল বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে হবে এবং ভারত বিদ্বেষী যে রাজনীতির উত্থান ঘটেছে সেটাকে নিরুৎসাহিত করতে হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই এই যে সাজানো গোছানো সংসদ গড়ে বসেছেন, সেখানে কিনা ইউনূস সরকার একটা যে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল, সেই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা প্রজ্ঞাপনটিকে রীতিমতো আইনে পরিণত করলেন। এরপর থেকে ভারত সরকার, বিশেষভাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যিনি কিনা ভারতে এখন ভারত বাংলাদেশ সম্পর্কটাকে যখন 2024-এর 5ই আগস্টের পর থেকে নিরাপত্তার লেন্সে দেখার সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে এই দুই দেশের সম্পর্কের বিষয়ে ভারত সিদ্ধান্ত নেয়, তখন থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারত সরকার একটা অবস্থান নেয় যে এই আবেগ, মানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়ে সাবধান হয়ে এগোতে হবে, বেশি আবেগ দেখানোর সুযোগ নাই এবং তাকে উচ্ছ্বসিত হয়ে ভারতে আমন্ত্রণ জানিয়ে একটা বিরাট সম্বর্ধনা দেওয়া এবং তারপর তার ভারত বিরোধিতার রাজনীতির জবাব দিতে ভারতের ভেতরেই একরকমের অস্বস্তিতে পড়বার কোনো রকম সুযোগ সৃষ্টি ভারতের সরকারের উচিত হবে না। এই অবস্থায় ভারত সরকার এরপর থেকে কিন্তু আর মুখ খোলে নাই তারেক রহমানের ভারত সফর বিষয়ে। এমনকি খলিলুর রহমান যখন এপ্রিলে ভারত সফরে গেলেন, তখন কথা ছিল, সব সংবাদ মাধ্যমে খবর এসেছিল যে পররাষ্ট্রমন্ত্রী খলিল ভারত গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টা আলোচনা করবেন, একরকমের চূড়ান্ত করে আসবেন। কিন্তু তিনি ফিরে এলেন, কোনো রকম দ্বিপাক্ষিক যৌথ বিবৃতি এলো না যে দু দেশের কি আলাপ হয়েছে, এবং ভারত তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন, এমন কোনো কথাও এলো না। এদিকে তারেক রহমানের মধ্যে একরকম ভারত থেকেও কোনো সাড়াও পান নাই। অন্যদিকে তিনি যেহেতু ভারত বিরোধিতার রাজনীতিটাই জিইয়ে রাখতে চান বাংলাদেশে এবং সেই রাজনীতির পুরোপুরি একরকমের সমর্থন এবং ফায়দা চান, কাজেই তিনি চীন ঘুরতে চলে গেলেন। তার আরেক শক্তিশালী সমর্থক তার দেশে ফেরার, তার নির্বাচিত হওয়ার যুক্তরাষ্ট্রকে হকচকিত করে দিয়ে এবং চীন সফর থেকে ঘুরে আসার পরপরই সার্জিও গোর ঢাকা আসার ঘোষণা দিলেন এবং তার আগে ম্যানিলায় খলিলুর রহমানকে পেয়ে বলে দিলেন বাংলাদেশকেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের সকল প্রচেষ্টা নিতে হবে। তারপরই শামা ওবায়দ ইসলামের এই ঘোষণা যে প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ নিয়ে ভারতের সংবাদ মাধ্যমে উচ্ছ্বাস তৈরি হলো, কারণ ভারত বাংলাদেশের সম্পর্কটা যে নানা কারণে খুব দ্রুত স্বাভাবিক হওয়া উচিত সেটা ভারত বাংলাদেশের জনগণ, ভারত বাংলাদেশের সুশীল সমাজের একটা অংশ খুব ভালো মতোই বোঝে। কিন্তু এখন জানা যাচ্ছে ভারত আসলে একটা খুব কৌশলী আমন্ত্রণপত্র পাঠিয়েছে তারেক রহমানকে। এ দাওয়াত সেই প্রধানমন্ত্রী মোদীর যে উচ্ছ্বসিত দাওয়াত ফেব্রুয়ারি মাসে পাঠানো সে দাওয়াতের মতো নয়। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব ছিলেন শফিকুল আলম। সেই শফিকুল আলম ইউনূস আমলেই একটা নতুন পত্রিকার রেজিস্ট্রেশন এবং বিনিয়োগকারী বাগিয়ে নিয়েছিলেন। তো সেই শফিকুল আলম যে নতুন পত্রিকাটা বের করেছেন ডেইলি ওয়াদা, সেই পত্রিকা এখন ওই আমন্ত্রণ পত্র
পত্র দেখে এমন একটা গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর করেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি ভারত সফরে যাওয়া উচিত হবে, এবং সেখানে তারা এমন বিস্ফোরক তথ্য দিচ্ছে যে ভারত থেকে যে আমন্ত্রণ পত্রটা এসেছে তারেক রহমানের কাছে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার, সেই আমন্ত্রণ পত্রটাতে নাকি একবারও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় নাই, তাকে উল্লেখ করা হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে। ভারত আগেও বলেছে যে এই আমন্ত্রণ পত্রটি ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে পাঠানো হয়েছে বটে, কিন্তু সেটা পাঠানো হয়েছে এ কারণে যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আরেকটি আঞ্চলিক জোট বিমস্টেকের চেয়ার হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। এখন শফিকুল আলমের পত্রিকা ডেইলি ওয়াদা প্রশ্ন তুলছে যে ভারত উদ্দেশ্যমূলকভাবে এমন একটা কাজ করবার পরেও, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করবার পরেও আসলে তারেক রহমানের কি ওই সফরে যাওয়া উচিত হবে? তারপর শফিকুল আলমের পত্রিকা ডেইলি ওয়াদা আরও খবর দিচ্ছে, তারা বলছে যে ঢাকা খুবই মর্মাহত, কারণ প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখন 2023 সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনাকে একেবারে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে তারেক রহমানের সঙ্গে কেন এই ভদ্রতাটুকু ভারত দেখাবে না? এখন তারেক রহমান সরকার সে কথাও বিবেচনা করছে। এছাড়াও ডেইলি ওয়াদা লিখছে যে বিমস্টেকের প্রধান হিসেবে, সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আবার বিমস্টেকের সবগুলো সদস্য রাষ্ট্রের এক রকমের আনুষ্ঠানিক অনুমোদন পেতে হবে এই সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে। তাহলে যে চিঠিতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী উল্লেখই করা হয় নাই, যে চিঠিটি এসেছে তারেক রহমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তিনি যেহেতু এখন বিমস্টেকের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন, কাজেই বিমস্টেক সভাপতি হিসেবে তাকে সম্বোধন করে সেই দাওয়াতে ভারত যাওয়া উচিত হবে কিনা সে প্রশ্ন তুলেছে এই পত্রিকাটি। এই খবর প্রকাশের পরে ভারতের সাংবাদিকরা আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে নিয়মিত প্রেস ব্রিফিংটা করে সেখানে